তোমার চোখে জল দেখেও যে বিচলিত হয় না, তার কাছ থেকে আর যাই হোক ভালোবাসা কখনো প্রত্যাশা করো না। দিনের পর দিন অভিমান করে থাকার পরেও যে তোমার মুখে সামান্য হাসিটুকু ফেরানোর জন্য নিজের ছেলে মানুষেতে মেতে উঠতে পারে না, তার কাছ থেকে আর যাই হোক কখনোই গুরুত্ব আশা রেখো না। তোমাকে অন্য কারোর সঙ্গে মিশতে দেখে যে জেলাস ফিল করে না, তার ভালোবাসার আর যাই হোক সাগরের গভীরতায় কখনোই পৌঁছয় না। ভালোবাসার হয়তো কোনো মাপকাঠি হয় না, আবার ভালোবাসার হয়তো একটা মাপকাঠি হয়। ভালোবাসা মাপতে হয় মূলত হৃদয় দিয়ে, উপলব্ধি দিয়ে। 7ই ফেব্রুয়ারি। আজ ওর সাথে দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম, ওই টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যেই গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ কিনা সেই গোলাপগুলো 30 টাকা। এই নিয়ে 10 বছরের হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে এর পরের বছর 11টা, আর আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ? মাঝে মধ্যে আমার নিজেরই গুলিয়ে যায়। 8ই ফেব্রুয়ারি। আজ এই নিয়ে প্রায় 3729 বার, হ্যাঁ 3729 বার ওকে প্রপোজ করতে হলো। প্রপোজ ডেফে একটা অজুহাত মাত্র। প্রথম ওই মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন। তারপরে তিনি একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরিয়ে প্রপোজ করিয়ে নেবার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কি রে উত্তর দিলি না যে? অনেকক্ষণ চুপ করে থাকার পর তারপর একটু মুচকি হেসে বলতেন, ঠিক আছে ভেবে দেখব। কিন্তু আজ তিনি তো আর কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম হয়তো। বুঝলাম ওটাই ওর উত্তর। 9ই ফেব্রুয়ারি। চকলেট নিয়ে হ্যাংলামও হয়তো একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ওই ভদ্রমহিলা। ব্যাস, তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার নাকি চকলেট পায়। তবে মোটা হওয়ার ভয়ে কখনো নিজের টাকায় উনি কিনে খান না। সত্যি ভীষণ অদ্ভুত ব্যাপার। আজ ওর জন্য একটা বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পারের ফুটপাতে অন্য একটা ছেলে, হয়তো তার প্রেমিকার জন্য আমার মতনই একটা বড় চকলেট কিনে নিয়েছে। দেখে মনে হলো তার মানে আমি হয়তো একা নই। 10ই ফেব্রুয়ারি। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি। ওই মহিলাকে এমনটাই জানিয়েছি। আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা একটু বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডির ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী বেশ একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তারপর পরের 2 বছর, মানে শেষ 2 বছর, আমার অসুবিধাটা মহারানী হয়তো বুঝতে পেরেছিলেন, তাই আর কিছু বলেননি। 11ই ফেব্রুয়ারি। তুমি কিন্তু দিনে
5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে কিন্তু তুমি লাভ রিয়াক্ট দেবে না, কি প্রমিস? আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক, সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার, প্রমিস? এই ছিল গত 3 বছরে প্রমিস করানোর নমুনা। এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে, তাকে ভালো না বেসে থাকা যায় বলুন তো? তাই আজ আমি ওকে আগেভাগেই বলে দিলাম, প্রমিস, তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো যেন কথা বেরোলো না। 12ই ফেব্রুয়ারি। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল। মহিলার বরাবরই একটা অভিযোগ, সেটা হচ্ছে আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়। আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো, তার একটা বিশেষ কায়দায়। অবশ্য আমার আর কোনো উপায় ছিল না। আর ঠিক সেই সময়ে ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। উফ, সত্যি আসার আর সময় পেলেন না ভদ্রলোক। 13ই ফেব্রুয়ারি। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত, তবু আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ যেন দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হলো না। শুধুমাত্র ওই সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরো একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কাউকে বোধহয় আগে এরকম চুমু খেতে দেখেনি। কি করব? আজ মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে গেলে আমাকে তো আমার ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। 14ই ফেব্রুয়ারি। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় আমার ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক হয়তো নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখেই শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারো চোখে লোক দেখানো, কারো চোখে আবার আধেকলাপনা, কারো চোখে কর্নোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে, কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনে ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কিন্তু কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটা চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7টা দিন একটা ধর্মীয় উৎসব।
ছোটবেলা থেকে আমি কোনোদিন সেভাবে ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম, আর গত 6 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটাকে সংবরণ করার চেষ্টা করুন। আজ এই পাতাটা এখানে বসেই লিখছি, তার কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হবার পর ডায়েরির 7টা পাতা আমি রেখে যাব এখানে, সাথে নিয়ে যাব আরেকটা ডায়েরি, যাতে চাইলেও এই 7 দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এইভাবে পরের বছর এই দিনে আরেকটা ডায়েরি হাতে নিয়ে আমি বসবো তোমার সামনে। যাবার সময় রেখে যাব আরো 7টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? প্লিজ। বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সঙ্গে আজ ঠোকার মুখে আবার দেখা হলো। কাল ওইভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পরে টানা 5 মিনিট আমাকে উনি জড়িয়ে থাকলেন। তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো। হিংসা হচ্ছে না তো?